পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরও এক। নদিয়া থেকে গ্রেপ্তার ধীরেন ঘোষ। ধীরেন ঘোষকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা শাখা। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করলো এই ধীরেন ঘোষ। কিভাবে এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত, কি জানতে পারছো? দেখো, পাসপোর্ট জালিয়াতি চক্র সেটা কিন্তু একেবারে কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যে রয়েছে এবং এই গ্রেপ্তারি থেকে আরো স্পষ্ট হচ্ছে। ধীরেন ঘোষ নামে এক ব্যক্তিকে গতকাল রাত্রেবেলা, গভীর রাত্রেবেলা তার ভাড়া নেওয়া যে বাড়ি নদিয়ার চাকদার এলাকায়, সেই বাড়িতে রেড করে লালবাজার গোয়েন্দারা এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে। এই ধীরেন ঘোষ সম্পর্কে তোমার বলে রাখি যে কয়েকদিন আগে তুমি দেখেছো মনোজ গুপ্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দারা, এবং বলা যায় যে এই মনোজ কিন্তু পাসপোর্ট জালিয়াতি চক্রের একটা কিংপিন, যিনি হচ্ছেন বেহালার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা। তাকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এই ধীরেন ঘোষ সম্পর্কে তথ্য পাওয়া যায় এবং যেমনটা জানা যাচ্ছে মূলত জেলার বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকা থেকে যারা অনুপ্রবেশ করে তাদের পাসপোর্ট করিয়ে দেওয়া, এবং কি নদিয়া এই সমস্ত জায়গায় যারা অনুপ্রবেশকারী তাদেরকে পাসপোর্ট করিয়ে দেওয়া চক্রের সঙ্গে কিন্তু এই ধীরেনের যোগাযোগ তেমনটা পাওয়া গেছে এবং সেইটা একেবারে মনোজের মারফত সেই কাজটা হতো বলে জানা গেছে। ধীরেনের বাড়ি থেকে তল্লাশি, সেখান থেকে প্রচুর বেশ কিছু নথিপত্র, তার মধ্যে একাধিক আইডি, সেটা কিন্তু উদ্ধার হয়েছে। তাকে গতকাল গভীর রাত্রি 2:30 নাগাদ তার চাকদার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে লালবাজার গোয়েন্দারা। আজকে তাকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এর জাল যে কলকাতায় শুধু সীমাবদ্ধ না, কলকাতা জেলা সহ বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে রয়েছে এই পাসপোর্ট জালিয়াতি চক্র, সেটা কিন্তু আরো স্পষ্ট হচ্ছে যখন এই গ্রেপ্তারিগুলো হচ্ছে। এবং ইতিমধ্যে তোমায় বলবো, এই পাসপোর্ট জালিয়াতি চক্রে কলকাতা পুলিশের হাতে মোট 8 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো এবং আজকে এই ধীরেনকে হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ, এবং পরবর্তী ক্ষেত্রে আরো কিভাবে এই জাল ছড়িয়ে রয়েছে, কোথায় কোথায় রয়েছে, সেটাই জানার চেষ্টা করবে লালবাজারের গোয়েন্দারা। ধন্যবাদ। নজর রাখবো পরের খবরে। সুজয় কৃষ্ণ ভদ্রের হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই, আলিপুরের বিএম বিড়লা হাসপাতালের তরফে জানানো হলো ইডিকে। খবর সূত্রে, হাসপাতাল সূত্রে খবর, জ্ঞান ফিরেছে সুজয় কৃষ্ণর। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, বিএম বিড়লা হাসপাতালের তরফে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা সম্পর্কে আর কি কি জানতে পারছো? সুজয় কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে আলিপুরের বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি হাসপাতাল সূত্রে, সুজয় কৃষ্ণ ভদ্র তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তার জ্ঞান ফিরে এসেছে। আজকে তিনি তার মেয়ের সাথে হাসপাতালেই কথা বলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা যেটা মনে করছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রকে আর ভেন্টিলেশনে রাখার প্রয়োজন নেই। হয়তো আজ অথবা আগামীকাল থেকে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম থেকে বের করে নিয়ে আসা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে আলিপুরের বেসরকারি যে হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন সেটা যেহেতু হার্টের জন্য স্পেশালাইজড একটা হাসপাতাল, তদন্তকারীদের হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তার হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই, অর্থাৎ তার আর এই হাসপাতালে থাকার প্রয়োজন নেই। তাহলে তাকে কোথায় পাঠাতে হবে? হাসপাতালের তরফ থেকে যেটা জানানো হয়েছে তদন্তকারীদের, যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি, যে তাকে মাল্টি স্পেশালিটি রয়েছে, মানে একাধিক বিশেষজ্ঞ বিভাগ রয়েছে, এরকম কোনো হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। তার কারণ তার হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেছেন হাসপাতালের চিকিৎসকেরা। তার অন্য বিভাগের চিকিৎসার প্রয়োজন রয়েছে। গতকালই তার আরেকবার সিটি স্ক্যান করা হয়, সিটি স্ক্যানে তার মস্তিষ্কে কোনো সমস্যা ধরা পড়েনি, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। তার এমআরআই এর প্রয়োজন রয়েছে, কিন্তু এমআরআই এর পরিকাঠামো, যেহেতু হৃদরোগের জন্য স্পেশালাইজড হাসপাতাল, এখানে এমআরআই এর পরিকাঠামো নেই। সেই একই রকম ভাবে অন্যান্য বিভাগও কিন্তু বিএম বিড়লা হাসপাতালে নেই, সেরকমটাই হাসপাতালের চিকিৎসকরা বলছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বিএম বিড়লা হাসপাতালে রাখার প্রয়োজন নেই, তাকে অন্য কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে। এখন দেখার বিষয় এটাই, তাকে নিয়ে অন্য হাসপাতালে কখন বের হন আধিকারিকরা, কেননা তাকে যখন ভর্তি করা হয়েছিল তিনি জেল কাস্টডিতে ছিলেন, সেই অবস্থায় তিনি হাসপাতালে এসেছিলেন আদালতের নির্দেশে। এখন এক্ষেত্রে তাকে কোথায় স্থানান্তরিত করা হয়, কবে করা হয়, আজ করা হয় না আগামীকাল করা হয়, সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। ধন্যবাদ।